দিল্লিতে দূষণের মাত্রা আবার অনিয়ন্ত্রিত। ধোঁয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি এবং বাতাসের গুণমান সূচক চলে গিয়েছে 500-র ওপর। বাতাসের গুণমান সূচক এমন একটি সূচক যার মাধ্যমে কোনো এলাকায়, কোনো নির্দিষ্ট অঞ্চলে বায়ু দূষণের পরিমাণ ঠিক কী বা তার প্রভাব ঠিক সাধারণ মানুষের উপর কতটা পড়তে পারে সেটা আমরা নির্ধারণ করি বায়ুর গুণমান সূচকের মাধ্যমে। যদি এটা 50-এর কম থাকে তবে খুব ভালো, যদি 50 থেকে 100-র মধ্যে থাকে তবে স্যাটিসফ্যাক্টরি, 100 থেকে 200-র মধ্যে থাকলে মাঝারি, 200 থেকে যদি 300-র মধ্যে থাকে তবে বলি আমরা খারাপ, 300 থেকে যদি 400-র মধ্যে থাকে তাহলে আমরা বলি খুব খারাপ, আর 400-র উপরে যদি থাকে তাহলে আমরা বলি অতি ভয়ানক। তো এখন দিল্লির যা অবস্থা বাতাসের গুণমান সূচকের অনুসারে, দিল্লিতে কিন্তু অতি ভয়ানক অবস্থা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে নানা রকম শারীরিক প্রবলেম পরিলক্ষিত হচ্ছে। অনেক স্কুল, কলেজ, অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছে। অনেক প্লেনকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে, ফ্লাইটকে। ইন্ডিগো তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েওছে। অনেক ট্রেন ক্যান্সেল হচ্ছে বা লেট হচ্ছে, ডিলেইট হচ্ছে। তো দিল্লির এই যে অবস্থা এই সময় প্রত্যেক বছরই হয়, এটা নিয়ে অনেক রাজনৈতিক আকছে চলে, দোষারোপ চলে, কিন্তু এখনও এই অসুবিধের বা প্রবলেমের নির্দিষ্ট কোনো সুরাহা আমরা দেখতে পাইনি। অথচ পলিটিক্স শুরু হয়ে গিয়েছে একদম জোর কদমে। শশী থারুরের মতো পলিটিশিয়ান বলছে এই অবস্থা যদি দিল্লিতে চলতে থাকে তবে দিল্লিকে আর ভারতের রাজধানী হিসেবে পরিগণিত করা যাবে না। কারণ এই সময় অনেক কার্যকলাপ থাকে দিল্লি দেশের রাজধানী, তো এইগুলো ক্ষতিগ্রস্ত হয়। রাজধানীতে সাধারণ মানুষের উপস্থিতি স্বাভাবিক হারেই বেশি হবে, জনঘনত্ব বেশি হবে, আসা যাওয়া থাকবে। কিন্তু এই যদি তার দূষণের অবস্থা হয় তবে ধীরে ধীরে সত্যি রাজধানী শহর হিসেবে কিন্তু দিল্লির যে অ্যাকসেপ্টেন্স সেটা অনেকটা কমে আসবে। এটা শশী থারুরের মতামত। তো এরকম অনেক রকম রাজনৈতিক মতামত আসছে। আপ দায়ে দিচ্ছে বা দায় চাপাচ্ছে বিজেপির ঘাড়ে, বিজেপি এখন আপের ঘাড়ে দায় চাপাচ্ছে। যেগুলো হয় আমাদের আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া আমাদের দেশে একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে সেগুলো চলছে। কিন্তু যদি আমরা একটু এক্সপার্টস ওপিনিয়ন নিই যে দিল্লিতে এই অবস্থা হয় কেন প্রত্যেক বছরের পর বছর, কেন এইখান থেকে মুক্তি পাওয়া যায় না। অলরেডি যেটা চতুর্থ স্তরের ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে, অনেক বিধিনিষেধ জারি করা হয়েছে। দিল্লিতে যানবাহন বা ইনকামিং যেগুলো যানবাহন আছে, ট্রাক হতে পারে বা স্মল কার বা ছোটো গাড়ি হতে পারে, তার উপর রেস্ট্রিকশান এসেছে। এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এই যে চতুর্থ স্তরের বাধা নিষেধ আরোপিত হয়েছে সেটা তাদের সাথে কনসাল্ট না করে বা তাদেরকে না জানিয়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টে না ইনফর্ম করে সরকার এটাকে ক্যান্সেল করতে পারবে না। আগে সুপ্রিম কোর্ট দেখবে যে গুণমান সূচকের মান একটি নির্দিষ্ট সীমার নিচে নামছে কি না। যদি নামে তবেই এই চতুর্থ স্তরের বাধা নিষেধ সেটা লিফটেড হবে, আদারওয়াইজ ইট উইল বি কন্টিনিউড, এটা জারি থাকবে। কিন্তু কেন দিল্লিতে এই অবস্থা বারবার ঘটে এই সময়? দেখুন, গরমকালে একটা সুবিধা হচ্ছে বাতাস যেহেতু গরম থাকে, উষ্ণ হয়ে হালকা বাতাস উপরে উঠে যায়। শীতকালে সেটা হয় না, বাতাস ভারী হয়, ঘন হয়, এবং সেখানে দূষণের পরিমাণ যদি বেশি হয় একটা ক্লিকের মতো হয়ে যায় আর কি। সেই নিচে বাতাসে এই দূষকগুলো আটকে থাকে এবং এই দূষণের পরিমাণ বাড়ায় এবং মানুষের অনেক ক্ষতি সাধন করে। দিল্লিতে এর আগেই গিয়েছে দীপাবলি। আতশবাজির ব্যবহার উত্তর ভারতে এমনি খুব বেশি হয়, সারা ভারত জুড়েই বেশি হয়। দীপাবলিতে আলোর উৎসব হওয়াটাই স্বাভাবিক। এবং আতশবাজি থেকে যে ধাতব কণা নির্গত হয় সেই ধাতব কণা দূষকের কাজ করে। তো সেক্ষেত্রে ভাবতে হবে যে বাজি নির্মাতাদের বা কনসার্ন অথরিটিকে কীভাবে মানে ইকো ফ্রেন্ডলি আতশবাজি যেগুলো কম্পারেটিভলি কম ক্ষতি সাধন করে পরিবেশে সেগুলোর ব্যবহার বাড়ানো যায়, এবং যেগুলো চলতি আতশবাজি যেখানে ধাতব পরিমাণ অনেক বেশি থাকে সেগুলোর ব্যবহার কমানো যায়। দীপাবলিতে বাজি পুড়বেই, কিন্তু সেটা যতটা কম ক্ষতি সাধন করবে তত পাবলিকের বা দেশের মানুষের লাভ, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। একই সাথে যানবাহন দিল্লির জনঘনত্বের বিচারে একদম ঊর্ধ্বস্থানে বসে রয়েছে। তো সেখানে যানবাহন খুব চলবে, এটাই স্বাভাবিক। সরকার অনেক চেষ্টা করেছে পারমুটেশন কম্বিনেশন করে অড গাড়ি, ইভেন গাড়ি, মানে অড নাম্বার ইভেন নাম্বার, একদিন ইভেন নাম্বার চলবে একদিন অড নাম্বার চলবে, বা যেগুলো ইনকামিং কার্স আছে সেখানে অনেক বাধা নিষেধ আরোপিত করা হয়েছে। কিন্তু কাজের কাজ যে কিছু হয়নি সেটা খুব স্পষ্ট।
অর্থাৎ যে নীতিগুলো প্রণয়ন করা হচ্ছে সেই নীতিগুলো কি আদৌ কার্যকর হচ্ছে, সেই নীতিগুলোকে দেখবার জন্য, সেটা আদৌ কাজ করছে কিনা সেটা দেখবার জন্য যে সিস্টেম রয়েছে সেটা কি আদৌ অপারেশনাল, এগুলো বিষয় নিয়ে কিন্তু ডাউট থাকছেই। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে খড় পোড়ানো, যেটার কন্ট্রিবিউশন আগে 19% ছিল দিল্লির দূষণে, এখন সেটা বেড়ে 22 থেকে 23% হয়ে গেছে। এটা অরবিন্দ কেজরিওয়াল একসময় বলেছিলেন যে আশেপাশের রাজ্যগুলো থেকে খড় পোড়ানোর যে দূষণটা সেটা পুরোটা দিল্লিতে আসে। তো সেক্ষেত্রে অল্টারনেটিভ কি করা যেতে পারে, সেই বিষয়ে কেন্দ্র রাজ্য সমন্বয়ের মাধ্যমে কি করে এই বিষয়টি থেকে মুক্তি পাওয়া যেতে পারে সেটা নিয়ে আরও ডিসকাশন দরকার। অর্থাৎ এই মুহূর্তে যেটা প্রয়োজন আমার মনে হয় সেটা হচ্ছে পলিটিক্স কম, কাজ বেশি। কিন্তু আমাদের দেশে উল্টোটাই বেশি হয়, সেই জন্যই এই দূষণ থেকে দিল্লিরও মুক্তি নেই। এবং আরও যেটা আক্ষেপের কথা, ধীরে ধীরে কিন্তু দেখবেন প্রত্যেকটি রাজ্যে যেগুলো মেন শহর রয়েছে, যেখানে ইন্ডাস্ট্রি হচ্ছে বা যেখানে লোক সমাগম বেশি, সেটার কিন্তু সেই সমস্ত জায়গায় কিন্তু এই গুণমান সূচকের মান ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ কোথাও একটা গলদ হচ্ছে, যেটা আমরা কারেক্ট করতে পারছি না, যেটা আমরা সঠিকভাবে, যেটার সাথে আমরা লড়াই করতে পারছি না, যার ফলে এই সূচকের মান ধীরে ধীরে বাড়ছে বিভিন্ন জায়গায়। তো সেই বিষয়ে কনসার্ন অথরিটিকে, সরকারকে, রাজ্য কেন্দ্র উভয় সরকারকে কাজ করতে হবে একযোগে, তাহলেই মনে হয় এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। আদারওয়াইজ এটা ইম্পসিবল মনে হয়। এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে কথা বলি। এই চ্যানেলটির সাথে থাকুন, এই চ্যানেলটিকে বাড়তে সাহায্য করুন, এটাই অনুরোধ। ধন্যবাদ, ভালো থাকবেন।